आज हम बात करेंगे ममता बनर्जी की। बड़ा हल्ला गुल्ला मचाया हुआ है, बट आज की जो परिस्थितियां हैं उसके हिसाब से अगर अपन एनालाइज करें तो ममता बनर्जी 2026 में हार रही है। और जिस तरीके से आरएसएस अभी लग गई है काम पे, भारतीय जनता पार्टी तो अपने हिसाब से कोशिश कर ही रही थी, लेकिन आरएसएस जिस तरीके से लगी है उसे देखते हुए पूरा ये लग रहा है तो भारतीय जनता पार्टी न केवल जीत रही है बल्कि बहुत अच्छी मेजोरिटी से जीत रही है। इसलिए ये संभव हो पाएगा क्योंकि ये चुनाव राष्ट्रपति शासन में होगा। मुझे जो दिखाई पड़ रहा है कि नवंबर दिसंबर में, सितंबर के बाद कभी भी वहां पे राष्ट्रपति शासन लग सकता है। 294 सीट्स में से 160-62 तो अभी भारतीय जनता पार्टी क्लियर कट लेती हुई दिखाई दे रही है भाई आज के डेट में, और ये बढ़ेगी। अब इस बात से डरने वाली नहीं है कि उसकी सरकार गिर जाएगी, राष्ट्रपति शासन तो लगाया तो, या लोग क्या बोलेंगे, क्योंकि उस मोड से अभी मोदी जी भी निकल चुके हैं और उस मोड से भारत भी निकलने वाला है। सितंबर से जो है मंगल की महादशा शुरू हो जाएगी। हाँ, ये जरूर है कि वहां रक्तपात होना है, इसमें कोई शक नहीं है। बांग्लादेश और वेस्ट बंगाल में रक्तपात इस साल संभवतः मई के बाद भी शुरू हो जाए, नहीं तो सितंबर के बाद में तो 100% शुरू होने वाला है। और उसी के कारण वहां पे राष्ट्रपति शासन लगेगा और राष्ट्रपति शासन में ही चुनाव होंगे। मुस्लिम वोट टीएमसी को जाएगा, वो उससे पहले जो एनआरसी का चक्कर चलेगा, ये जो मानसून सत्र है उसमें एनआरसी आ सकता है पूरे भारत में, तो बड़ी भगदड़ होगी बंगाल में। जेल भतीजे को हो सकता है क्योंकि ममता बनर्जी ने डायरेक्ट भ्रष्टाचार नहीं किया है, बहुत भयंकर डरी हुई, इसलिए रक्तपात करेगी और जितना रक्तपात करेगी उतना हारेगी। अगर वो वहां से खड़ी हुई है भवानीपुर से तो हारेगी, और अगर शिवेंदु के सामने खड़ी हुई तो भी हारेगी। हिंदुओं को सावधान रहना चाहिए, 4 दिन बाद रिएक्ट करोगे तो कुछ नहीं बचेगा। এনার নাম হচ্ছে নিশান্ত ভরদ্বাজি এবং কথা শুনে বা এনাকে দেখেই বুঝতে পারছেন ইনি জ্যোতিষ চর্চা করেন। দেশে বিদেশে এনার লক্ষ লক্ষ ভক্ত ছড়িয়ে আছেন এবং দিল্লি ইলেকশনের আগে ইনি একের পর এক প্রেডিকশন করেছিলেন। সেটা অরবিন্দ কেজরিওয়ালের জেল যাত্রা হোক, অরবিন্দ কেজরিওয়ালের নিজের হার হোক, সেখানে বিজেপির ক্ষমতা প্রায় ৩ দশক বাদে নেওয়া হোক এবং যে অস্ত্রে অরবিন্দ কেজরিওয়াল এতদিন বাজিমাত করে এসছেন সেই অস্ত্রগুলোই তার কাছে বুমেরাং হয়ে যাবে। এই সমস্ত কিছু প্রেডিকশন তিনি করেছিলেন তার জ্যোতিষ চর্চার মাধ্যমে এবং সেগুলো বাস্তবে দেখা গেছে যে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবার বাংলাতেও তার অগণিত ভক্ত সমর্থক রয়েছেন। ফলে দিল্লিতে এই ইলেকশনে এরকম ফলাফল মিলিয়ে দেওয়ার ফলে তার কাছে বাংলার যারা মানুষ ছিলেন তারা বারবারই জানতে চাইছিলেন যে ২০২৬ এ পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটা কি হবে? যেটা আমাদের সকলের মনের মধ্যেই প্রশ্ন আছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ক্ষমতায় আসবেন? নাকি ক্ষমতা থেকে এবারে তিনি সরে যাবেন, বিজেপি এবার ফাইনালি কিছু করতে পারবে? তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি একটা ফেসবুকে ইউটিউবেই একটা তিনি লাইভ করেছিলেন এবং প্রায় ০.৫ ঘন্টা ৩৫ মিনিটের সেই লাইভ অনুষ্ঠান ছিল। সেই লাইভের কিছু নির্বাচিত অংশ আমি আপনাদের জন্য প্রথমেই দেখিয়ে দিলাম এবং সেখানে তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, জানি না সেটা মিলবে কিনা, সে তো যখন ইভিএম বাক্স পশ্চিমবঙ্গে খুলবে ২০২৬ এর মে জুন মাসে তখনই বোঝা যাবে যে কতখানি তিনি বাস্তবের সঙ্গে বলছেন। তবে যে জিনিসের তিনি ইঙ্গিত দিচ্ছেন সেটা যদি সত্যিই বাস্তবে হয় তাহলে বলা যেতেই পারে পশ্চিমবঙ্গবাসীর যে আশা রয়েছে সেটা কার্যত ড্রিম কাম ট্রু সেই জায়গাটা কিন্তু হয়ে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেখানে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু এই সরকার, এই শাসকের উপর তিতিবিরক্ত এবং তারা চান যে এই রাজ্যে পরিবর্তন হোক। কিন্তু এই রাজ্যের যারা পরিবর্তন চান সেই মানুষগুলোর মনের মধ্যে একটা কনফিউশন আছে যে আমরা তো চাই পরিবর্তন হোক, কিন্তু এই রাজনৈতিক পরিবর্তন হতে গেলে আরেকটা রাজনৈতিক শক্তিকে দরকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক শক্তিগুলি রয়েছে তারা কি আদতে সত্যিই চায় এই রাজ্যে কোনো পরিবর্তন হোক? প্রধান যে বিরোধী দল রয়েছে বিজেপি, সেই বিজেপির রাজ্য নেতৃত্ব হয়তো আপ্রাণ চাইছে এই রাজ্যে পরিবর্তন হোক, কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি কোথাও গিয়ে একটা সেটিং এ আছে? তারা কেন এই রাজ্যের শাসক দল বা যেসব কাণ্ড কারখানা হচ্ছে তার প্রতি এত নরম মনোভাব দেখাচ্ছে? অন্যদিকে তৃতীয় যে আরেকটা শক্তি রয়েছে, যদি বিজেপির বিকল্প হিসেবে তাদেরকে ভাবি, সেই বামফ্রন্ট বা কংগ্রেস, তাদের নিজেদের মধ্যেই জোট আছে। তারা কি তৃণমূলের সঙ্গে জোটে আছে? ওই যে ইন্ডি জোটের শরিক আছে সেই জায়গা থেকে কি তারা চায় কোনো রকমে এই সরকারটাকে ফেলতে? নাকি তারা চায় তারা একটা ভোট কাটুয়া পার্টি হিসেবে বিজেপির ভোটটা, বিরোধী ভোটটা কোনো রকমে যদি ভাগ করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ক্ষমতায় থাকবে। তারা নিজেরাও জানে তাদের এই রাজ্যে ক্ষমতায় আসার কোনো রকম কোনো জায়গা নেই, খাতা খোলার কোনো রকম কোনো জায়গা নেই।
সেই জায়গা থেকে বিজেপিকে আটকে দিতে পারলে কোথাও গিয়ে তাদের একটা নৈতিক জয় হবে, যে জন্য নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন তারা করে। এবং তার থেকেও বড় প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনের মধ্যে জাগে, যে যতই অ্যান্টি ইনকামবেন্সির কথা বলা হোক, যতই দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলুক না কেন, এই রাজ্যের একটা বড় অংশের মানুষ হচ্ছে সংখ্যালঘু মানুষ। কেউ বলেন সেটা 28%, কেউ বলেন 30%, কেউ বলেন 31%, কেউ বলেন 34%। একটা বড় অংশের ভোট রয়েছে এবং সেই ভোটটার পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যায়। ফলে তিনি যখনই ভোটের ময়দানে নামেন, একটা 30-32% এর ডিভিডেন্ড ভোট ব্যাংক সঙ্গে নিয়ে তিনি ময়দানে নামেন। এর পাশাপাশি তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, যেখান থেকেও মহিলা ভোট তার প্রতি সদয় এবং সেখান থেকেও তিনি 10-12% ভোট পান এবং কিছুটা ভোট তিনি এদিক ওদিক করে ম্যানেজ করে নেন। যে ভোটটা সঠিক ভোট নয়, কিছুটা জাল ভোট, জল মেশানো ভোট বলে বিরোধীরা অভিযোগ করে, কিন্তু অভিযোগ করার পরও সেটা আটকাতে পারে না। ফলে সব মিলিয়ে তিনি তার দলকে 45-46% আরামসে পৌঁছে দেন এবং এই সংখ্যাটায় পৌঁছতে পারলেই পশ্চিমবঙ্গে কিন্তু ড্যাংডেঙিয়ে জেতা যায়। খুব অল্প মার্জিনে হয়তো জিতবে, কিন্তু গণতন্ত্রে এক ভোটে জেতাটাও জয়। আর সেইটাই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং সেই করেই তিনি কিন্তু পরপর 3টে টার্ম ক্ষমতায় আছেন এবং চতুর্থ টার্মে যে সেই জিনিসটার কোনো অন্যথা হবে এমন কোনো ইঙ্গিত কিন্তু এখনো অব্দি আসেনি। উল্টে যেটা কনফিডেন্সের সঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে যে তারা 250 বা 260 আসন নিয়ে ক্ষমতায় আসবে। সাধারণ মানুষ যারা ভোটটা দেন, যারা যারা এই নিয়ে ভাবেন কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারাও কিন্তু তৃণমূলের এই মতটার সঙ্গে সহমত। কেননা তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কোনো রাজনৈতিক শক্তি সেই জায়গাটা দেখাতে পারছে যারা চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে। ফলে যারা পরিবর্তনকামী মানুষ তারা এই রাজ্যে একটা হতোদ্যম অবস্থায় রয়েছে। তারা চান পরিবর্তন, কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই সম্ভাবনাটা তারা বুঝে গিয়ে আরো যেন কোথাও গিয়ে হতোদ্যম হয়ে পড়ছেন। এই অবস্থাতেই এই নিশান্ত ভরদ্বাজজি যে একের পর এক ভবিষ্যৎবাণী পশ্চিমবঙ্গ সম্বন্ধে করলেন, সেটাকে এক কথায় চমকে দেওয়া তো বটেই, মারাত্মকও বলা যেতে পারে। তার মতে যে পশ্চিমবঙ্গে যে একটা বড় ডিভিডেন্ড ভোট ব্যাংক, সংখ্যালঘুদের ভোট ব্যাংক মমতা ব্যানার্জি পান, সেই ভোট ব্যাংকটাই তারা থাকবে না। তার কারণ প্রথম যে জায়গাটা তিনি প্রেডিক্ট করছেন যে এই যে সরকার রয়েছে, নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার রয়েছে, তারা সিএএ নিয়ে এসছে। এবার যে মনসুন সেশনটা হবে, যে অধিবেশনটা হবে, সেখানে সেই বর্ষাকালীন সেশনে কিন্তু তারা এনআরসি নিয়ে আসতে পারে এবং গোটা ভারতবর্ষ জুড়ে তারা এনআরসি করতে পারে। এবং এই এনআরসি করলেই, যেটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটা অভিযোগ আছে, যে বহু অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশি হতে পারে, তারা রোহিঙ্গা হতে পারে, তারা আজকে ভারতবর্ষে ঢুকে গেছে, ভারতবর্ষ থেকে সমস্ত ফ্যাসিলিটি নিচ্ছে এবং তারা রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। আর ভোটের ময়দানে গিয়ে তারাই কিন্তু কারচুপি করে সমস্ত খেলাটা এদিক ওদিক করে দেয়। এরা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট রকমের বিপজ্জনক, কিন্তু আজকে এরা যেন সিস্টেমের মধ্যে গেঁথে গেছে। এনআরসি করে এদেরকে আগে বাছাই করা হবে এবং এদেরকে আউট করা হবে এবং সেই জায়গাটায় কিন্তু প্রথম ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে। এমনটাই কিন্তু নিশান্ত ভরদ্বাজজি প্রথম তার তার যে প্রেডিকশন রয়েছে, তার যে জ্যোতিষ চর্চা রয়েছে সেখানে তিনি বলছেন। এর পাশাপাশি তিনি আরেকটা কথাও বলছেন যে এই বছরটা মঙ্গলের গ্রহ। জ্যোতিষ মতে এই বছরটা মঙ্গলের গ্রহ, ফলে এখানে গরম প্রচন্ড বাড়বে এবং সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের খবর আসবে। এই ধরনের জিনিস দেখা যাচ্ছে। কিন্তু এরই মাঝখানে একটা ঘটনা ঘটবে, যেটা হচ্ছে মঙ্গলের মহাদশা। এবং যখন এই মঙ্গলের মহাদশা হবে, তখন নরেন্দ্র মোদীজির কুণ্ডলী মিলিয়ে তিনি বলছেন যে একটা একটা বিশাল বড় চেঞ্জ নরেন্দ্র মোদীর মধ্যে আসবে এবং মঙ্গলের মহাদশা আসছে, সেই চেঞ্জেসটা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। এতদিন মধ্যে তার মধ্যে একটা কোথাও গিয়ে কুণ্ঠা বা একটা সামান্য হলেও ভয় কাজ করতো। কি সেটা? যে আমি যে কাজটা করব তাতে আমার সরকারটা পড়ে যাবে না তো? সরকারটা টিকে থাকবে? বা এটা নিয়ে মানুষ কি ভাববে? মানুষ কি বলবে? এবং সেই জায়গাটার কিন্তু চেঞ্জেস হবে এবং সেই হওয়ার যে হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। কোন ঘটনার কথার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন? তিনি বলছেন যে এই মঙ্গলের মহাদশা হয়ে যাওয়ার ফলে নরেন্দ্র মোদীজি কিন্তু অনেক আগের থেকে একরোখা হয়ে যাবেন এবং যেটা সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু তিনি একদম বুক চিতিয়ে নেবেন। এবং দেখুন, যদি রাজনৈতিক পরিস্থিতিও বিশ্লেষণ করেন, নরেন্দ্র মোদী কিন্তু এই মুহূর্তে তার সরকারটা 5 বছর টিকবে কিনা, যেটা 2024 4 জুন লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর একটা স্পেকুলেশন তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেক স্ট্রং জায়গায় তার দলকে নিয়ে চলে গেছেন। এবং একের পর এক বিধানসভা নির্বাচনে যে ফলাফল করেছে বিজেপি, সেই জায়গা থেকে এই 5 বছর টেকা নিয়ে আর কিন্তু তার মধ্যে কোনো কনফিউশন নেই। এবং মণিপুর, যেটা প্রায় গত 2 বছর ধরে ঝামেলা হচ্ছে এবং বারবার নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করা হচ্ছে,
শেষ পর্যন্ত সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করেছেন। দেখুন, আদর্শগতভাবে বিজেপি কিন্তু কোনো সময়ই রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না। তার কারণ হচ্ছে তারা বারবারই অ্যাটাক করে। কংগ্রেস যতদিন এই দেশে ক্ষমতায় ছিল, তারা কারণে অকারণে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করেছে। যে সরকারটাকে পছন্দ নয়, যে সরকারটাকে ফেলতে পারছে না, সেটা ফেলার অস্ত্র হিসেবে তারা রাষ্ট্রপতি শাসন জারি করেছে এবং এমার্জেন্সিটা হচ্ছে সবথেকে কালো অধ্যায় এবং সেটাকে দেখিয়েই তারা কিন্তু রাজনীতি করে। আর এই জায়গায় যদি বিজেপিও রাষ্ট্রপতি শাসন বিভিন্ন রাজ্যে জারি করতে শুরু করে, তাহলে একটা প্রশ্ন উঠবে তাদেরকে ক্ষেত্রে যে তোমরা আর কংগ্রেসের মধ্যে কি আলাদা রয়েছে? ফলে তারা কিন্তু নীতিগতভাবে এই জায়গা থেকে সরে আসতে চায়। আর এখানে মণিপুরের ক্ষেত্রে দেখা গেল যে সেই জিনিসটাই হয়েছে এবং সেইটা পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হয়ে যাবে। সেপ্টেম্বরের পর নাকি সেই যোগটা তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা অক্টোবর, নভেম্বরে কোনো একটা সময় গিয়ে কিন্তু যেকোনো সময় ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারে। কেন হয়ে যেতে পারে? তার কারণ হচ্ছে এই নিশান্ত ভরদ্বাজজির কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেখানে কিন্তু রক্তপাতের একটা যোগ দেখা যাচ্ছে এবং অর্থাৎ এখানে একটা হানাহানির ব্যাপার ঘটবে এবং আপনারা জানেন যে যখনই কোনো হানাহানির জায়গা হয় সেখানে রাজ্য সরকার সেই জায়গাটাকে ম্যানেজ করতে ব্যর্থ হয়, তখন কিন্তু কেন্দ্রকে সেখানে ঢুকতে হয় এবং কেন্দ্র গিয়ে সেই জায়গাটাকে পুরোপুরি সামাল দেয়। এবং নিশান ভরদ্বাজজির কথা অনুযায়ী সেই জায়গাটাই কাজে লাগবে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এবং সেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া অবস্থাতেই পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনটা হবে। এই জায়গাটাও কিন্তু তিনি বলে দিচ্ছেন। তবে সবথেকে বড় কথা তিনি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সম্বন্ধে যে দাবিটা করছেন, সেটা তো একদম রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রায় এমন কিছু নাকি তার জ্যোতিষ চর্চায় উঠে আসছে না, কেননা সরাসরি তার সঙ্গে এখনো অবধি কোনো রকম কোনো দুর্নীতির যোগ পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি তার দলের লোকেদের খুল্লা ছুট দিয়ে রেখেছেন এবং সেই জায়গা থেকে তার পরিবারে তার খুব ঘনিষ্ঠ একজন কিন্তু গ্রেপ্তার হয়ে যেতে পারেন, ভাতিজা বলে তিনি সেখানে মেনশন করছেন। এবং সেই জায়গা থেকে এরকম যে পরিস্থিতি হতে পারে সেই ইঙ্গিতটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই পেয়ে গেছেন এবং সেই জন্য তিনি অতিরিক্ত ভীত হয়ে পড়েছেন এবং এই ভীত হয়ে যাওয়ার ফলেই তার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং সেই জন্যই কিন্তু রক্তপাত বা হানাহানির মতো ঘটনা ঘটতে পারে। যে জায়গা থেকে যে জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারকে করতে হবে এবং সেই রাষ্ট্রপতি শাসনেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে। আমরা জানি পশ্চিমবঙ্গে যখনই ভোট হয় এই দাবিটা সাধারণ মানুষ তুলতে শুরু করে যে পশ্চিমবঙ্গে যদি সুস্থ গণতন্ত্র এটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি ভোটটাকে নির্ভেজাল ভোট করতে হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা এতদিন অবধি কেন্দ্র সরকারের সেরকম কোনো রকম কোনো ইঙ্গিত দেখিনি। কিন্তু নিশান ভরদ্বাজের কথা অনুযায়ী যে, যে মানসিক ডাইলেমা জ্যোতিষ মতে বা ওই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী নরেন্দ্র মোদীর ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ আসতে চলেছে এই মঙ্গলের মহাদশা শুরু হওয়ার জন্য এবং সেক্ষেত্রে তিনি এই কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না। ফলে বাংলা নিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু বাংলা বা বাঙালির মনের কথা এবং আরেকটা জায়গাও তিনি বলছেন যে এই যে পশ্চিমবঙ্গে যত বেশি হানাহানি রক্তপাত হবে তত বেশি বিজেপির জয়ের মার্জিনটা বাড়বে এবং সেক্ষেত্রে শাসক দলের পরাজয় তাদের বহু হেভিওয়েট নেতা নেত্রী তারা কিন্তু এবারে নির্বাচনে হেরে যেতে পারেন। এবং সব থেকে বড় কথা একজন প্রশ্ন করেছিলেন ভবানীপুর কেন্দ্র নিয়েও, কারণ আমরা রিসেন্টলি দেখেছি সেই কেন্দ্রটিও চর্চায় চলে এসেছে, যেটা খোদ মুখ্যমন্ত্রীর গড় হিসেবে ধরা হয় এবং সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো পাখির চোখ করে ফেলেছেন। তো সেখানে নিশান্ত ভরদ্বাজজি বলছেন যে ভবানীপুর কেন্দ্র থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দাঁড়ান, সেখানে তার পরাজয় একদম নিশ্চিত এবং শুধুমাত্র তাই নয়, যদি চ্যালেঞ্জ নিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সামনে কোথাও যেকোনো নির্বাচনী ক্ষেত্র থেকে দাঁড়ান, তাহলে সেই শুভেন্দু অধিকারীর সামনেও কিন্তু তাকে পরাজিত হতে হবে। এমনটাই কিন্তু তিনি প্রেডিক্ট করছেন। এবার দেখুন, আবারও বলছি এগুলো সমস্তই তার কথা এবং তার চর্চা, তিনি জ্যোতিষ মতে যেসব গণনা করে দেখেছেন, সেই জায়গাটাই তিনি এটা বলেছেন। এটা বাস্তবে কতখানি হবে সেটা তো যখন ইভিএম খোলা যাবে তখন বোঝা যাবে। কিন্তু একটা কথা তিনি একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে ২৯৪ টা যে আসন রয়েছে পশ্চিমবঙ্গে, সেই ২৯৪ টা আসনের মধ্যে ১৬০-৬২ আসন এখনই দেখা যাচ্ছে বিজেপির পক্ষে আছে। অন্তত তার ক্যালকুলেশন সেরকমই বলছে এবং এবং এই সংখ্যাটা আগামী দিনে তিনি যত নির্বাচন কাছে আসবে নতুন করে চর্চা করবেন এবং সেখানে কিন্তু বাড়ার ইঙ্গিত একটা আছে, এমনটাই তার জ্যোতিষ চর্চা অন্তত বলছে। এবার বিজেপির ক্ষেত্রেও যদি দেখেন, যেটা আমি বারবারই এর আগে বিভিন্ন প্রতিবেদনে আপনাদের বলেছি যে পশ্চিমবঙ্গের ২৯৪ টা যে বিধানসভা রয়েছে, সেই ২৯৪ টা বিধানসভার মধ্যে ৮৫ টা বিধানসভা রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত, যেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। ফলে এইসব আসনে কিন্তু বিজেপি খুব বেশি ভোট পাবে না, ১২, ১৫, ১৮% ম্যাক্সিমাম ভোট পাবে এবং
সেক্ষেত্রে তৃণমূল এইসব আসনগুলো থেকে ৫৫, ৬০, ৭০, ৮০% অব্দি ভোট পেতে পারে। ব্যাপক মার্জিনে এই আসনগুলোতে জিতবে। ফলে সেই আসনগুলোকে বিজেপিও কিন্তু নিজেদের হিসেবের বাইরে রাখছে। তাহলে বিজেপি কনসেনট্রেট করছে কোথায়? ২০৯ টা। পশ্চিমবঙ্গে ১৪৮ আসন পেলেই কিন্তু ক্ষমতায় আসা যায়। আর সেই জন্য এই ২০৯ আসন টার্গেট করে বিজেপির আল্টিমেট টার্গেট থাকবে কিন্তু এই ১৫৫, ৬০, ৬২ এই আসনটা, অর্থাৎ মেজরিটিটা ক্রস করা, একবার এই রাজ্যে ক্ষমতায় আসা এবং তারপর মানুষকে উন্নয়নের প্রকৃত স্বাদ কি, ডাবল ইঞ্জিনের প্রকৃত স্বাদ কি সেইটা বোঝানো। এবং সেক্ষেত্রে বিজেপি কনফিডেন্ট যে আগামী দিনে সংখ্যালঘু ভোটও তাদেরকে ভোট দেবে। যেভাবে আসামে আজকে ভোট দিচ্ছে সংখ্যালঘু মানুষ বিজেপিকে, সেই জিনিস পশ্চিমবঙ্গেও ঘটবে। এটা ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু এই নির্বাচন জিততে গেলে তাদেরকে পুরোপুরি হিন্দু ভোটের উপরই আস্থা রাখতে হবে এবং সেই জায়গা থেকে ওই ২০৯ টা আসন টার্গেট। তো এটা আমাদের যেটা বলতে পারেন পলিটিক্যাল ক্যালকুলেশন বা বিজেপির ক্যালকুলেশন, সেটাই দেখা যাচ্ছে। নিশান্ত ভারদ্বাজি যে জ্যোতিষ চর্চা করছেন, সেই জ্যোতিষ চর্চা অনুযায়ী তিনি কিন্তু একই রকম আসনের একটা প্রেডিকশন করছেন। ফলে দুটো কোথাও গিয়ে একটা সমাপতন ঘটছে। আর সেই জায়গা থেকেই কিন্তু অনেকেই দেখছি তার এই প্রেডিকশন নিয়ে কিন্তু সহমত পোষণ করছেন। কিন্তু সত্যিই কি জ্যোতিষ চর্চা দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধরা সম্ভব? যেভাবে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রবাহ চলছে, যেভাবে অগোছালো এখনো রয়েছে বিজেপির সংগঠন, যেভাবে এখনো তারা রাজ্য সভাপতি ঘোষণা করতে পারেনি এবং দলের মধ্যে কোথাও গিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখা যাচ্ছে, কোথাও গিয়ে একটা একে অপরের উপর অবিশ্বাস রয়েছে। এ এ এ সত্যি বিজেপির জন্যই কাজ করছে নাকি শাসক দলকে সাহায্য করার জন্য কাজ করছে? এই কথাগুলো কর্মী সমর্থকদের মধ্যেই উঠে যাচ্ছে এবং সবথেকে বড় কথা, যারা দিনের শেষে ভোটটা দেবেন, যাদের ভোটটা পেলে তবেই বিজেপি জিততে পারে, সেই সাধারণ মানুষ, তারা কিন্তু এখনো আস্থা রাখতে পারছেন না নরেন্দ্র মোদী, অমিত শাহর নীতির উপরে। তারা এখনো কোথাও গিয়ে বিশ্বাস করেন এই পশ্চিমবঙ্গে সেটিং রাজনীতি আছে এবং সেই বিশ্বাস যদি শেষ অবধি তাদের থাকে, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। ফলে এই ইকুয়েশন থেকে এখন কিন্তু দাঁড়িয়ে লাগছে না যে বিজেপি সত্যিই এই রাজ্যে ক্ষমতায় আসা তো ছেড়ে দিন, গতবার যে ৭৭ আসন জিতেছিল সেই আসনটাও জিততে পারবে কিনা। কিন্তু জ্যোতিষের হিসাব আবার অন্য কথা বলছে। ফলে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা অবশ্যই উজ্জীবিত হতে পারেন। কিন্তু সত্যিই কি বাস্তবের সঙ্গে কোনো মিল রয়েছে? এই নিশান্ত ভারদ্বাজি যে ভবিষ্যৎবাণী করেছেন সেইটা? সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে? সত্যিই ভদ্রলোক যে কথাগুলো বললেন, সেগুলোর বাস্তবে কোনো রকম কোনো কিছু হবে এবং পশ্চিমবঙ্গের ছবিটা চেঞ্জ হবে? নাকি দিল্লি খেটেছে ঠিক আছে, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে মিলিয়ে দিয়েছেন ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ নিয়ে মেলানো কোনো জ্যোতিষেরই সাধ্য নেই। এখানে যেমন চলছে ঠিক তেমনটাই চলবে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।